নমস্কার শ্রোতা বন্ধুরা, সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের গল্প কাঠছড়া, কলমে মিঠু রায় চক্রবর্তী। তুই সায়ককে বিয়ে করে নে মা, আর অমত করিস না। পরিস্থিতিটাকে বোঝার চেষ্টা কর। পাপন সোনা এত ছোট্ট, তুই পাপনকে বুকে টেনে না নিলে ওই একরত্তি ছেলেটাকে কে দেখবে নেহা? ছোট মেয়ের মাথায় হাত রেখে তাকে বোঝাবার চেষ্টা করেন মনোজবাবু। পাপনকে কোলে নিয়ে নেহা পুরো পাথরের মতো বসে থাকে। কয়েক মাস আগে তার পরিবারের একটা চরম দুর্ঘটনা ঘটে গেছে। নেহার বড়দি কেকা বাচ্চা হওয়ার পর কয়েকটা মাস বাপের বাড়িতে থাকতে এসেছিল। আসলে কেকা সায়কের কলকাতায় একার সংসার। ছোট থেকেই সায়কের বাবা মা নেই, সে মামা বাড়িতে মানুষ। ভালোবেসে কেকাকে বিয়ে করে নাগেরবাজারে একটা ফ্ল্যাট কিনে সংসার পাতে সায়ক। বছর দুয়েক পর পাপনের জন্ম হয়। পাপনের জন্মের পর শারীরিক অসুস্থতার জন্য কেকা তার বাপের বাড়ি চলে আসে। 4 মাসের পাপনকে কোলে নিয়ে বাসে চেপে কোলাঘাট শহরে ডাক্তার দেখাতে যাচ্ছিল কেকা এবং তার মা তুহিনা দেবী। তীব্র গতিবেগ ধাবমান বাসটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটা দোকান ঘরে প্রবল বেগে ধাক্কা খেয়ে পুরো উল্টে যায়। এই ভয়াবহ দুর্ঘটনায় বাসের অন্যান্য যাত্রীদের মতো কেকার ঘটনাস্থলে মৃত্যু হয়। হাসপাতালে কিছুক্ষণ লড়াই করে তুহিনা দেবীও মারা যান। তবে আশ্চর্য ভগবানের রাখা, পাপন পুরো অক্ষত রয়ে যায়। তার অবশ্য কিছু হয়নি। ঘটনাস্থল থেকে ছোট্ট পাপন উদ্ধার হয়। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নেহা ও মনোজবাবু। ছোট্ট পাপনকে বুকে জড়িয়ে ধরে বাড়ি ফেরে তারা। স্তব্ধ বিমূঢ় সায়ককে একসঙ্গে নিজের স্ত্রী এবং শাশুড়ির শেষ কাজ সম্পন্ন করতে হয়। ধীরে ধীরে দুঃখের রাত অতিক্রান্ত হয়, এক একটি করে দিন পেরিয়ে যায়। বুকে অসহ্য শোক চেপে রেখে দৈনন্দিন কাজকর্ম, খাওয়া দাওয়া সবই করতে হয়। তবে সায়ক, মনোজবাবু ও নেহা সমস্যায় পড়ে সদ্য মাতৃহারা ছোট্ট পাপনকে নিয়ে। নেহা সবেমাত্র গ্র্যাজুয়েশন শেষ করেছে। 4 মাসের বাচ্চাকে সামলাতে তার হিমশিম দশা। তবুও পরম মমতায় বোনবকে বুকে জড়িয়ে নিয়েছে। আবার হঠাৎ মা চলে যাওয়ায় সংসারের যাবতীয় দায় দায়িত্ব তার ওপর। সদ্য 22-এর নেহা এখন ঘোরতর সংসারী বাচ্চার মা। পাপন মাসিকে মা হিসাবে আঁকড়ে ধরেছে। নেহার কোল থেকে নামতেই চায় না, তার হাতে ছাড়া খেতে চায় না, বুকের মধ্যে ছাড়া ঘুমোতে চায় না। এভাবেই 8 মাস কেটে গেছে। 4 মাসের পাপন 1 বছরের হয়েছে। ওদিকে কেকাকে হারিয়ে সায়কের পাগল প্রায় অবস্থা। আগে ফ্ল্যাটের যত্ন, তার যত্ন সব কেকা নিত, এখন সে নেই। সায়কের জীবন কাটছে সম্পূর্ণ অন্ধকারে। বাড়িতে রান্না বান্না করে না, দোকান থেকে কিনে খেয়ে অফিস যায়। চুল উস্কো খুস্কো, চোখ কোটরাগত, গালে মাসের পর মাস না কাটা গোফতারির জঙ্গল। এভাবেই দিন কাটছে তার। সোম থেকে শুক্র কোনো মতো অফিস করে শনি রবি নারায়ণগড়ে কেকাদের বাড়িতে চলে আসে সায়ক। পাপনকে বুকে চেপে ধরে কেকার স্পর্শ, কেকার গায়ের গন্ধ নেওয়ার চেষ্টা করে। মনোজবাবু সায়কের এই অবস্থা দেখতে পারেন না। সায়ককে তিনি জামাই কম ছেলের মতো ভালোবাসেন। এমন পরিস্থিতিতে মনোজবাবুর ছোট বোন দীপা কথাটা তোলে। দাদা দেখো, সায়কের সঙ্গে আমাদের নেহার বিয়েটা দিয়ে দাও, তাহলে সব দিক দিয়ে ভালো হবে। পাপন নেহাকে ছাড়া আর নেহা পাপনকে ছাড়া বাঁচতে পারবে না। আর আমাদের নেহার তো বিয়ে দিতে হবে। ওদিকে সায়কের বাবা মা নেই, ছেলেটা ভালো চাকরি করে, তাকেও তো জীবনে এগিয়ে যেতে হবে নাকি? কতদিন এভাবে মনমরা হয়ে থাকবে? তাই সব দিক বিচার বিবেচনা করেই আমি বলছি, সায়ক নেহার বিয়েটা দিয়ে দাও। পাপন বাবা মা দুজনকেই পাবে। প্রস্তাবটা আসতেই প্রথমেই নাকচ করে দিয়েছিল সায়ক নেহা দুজনেই। কিন্তু বাস্তব সমস্যার কাছে হার মানতে হয়েছিল তাদের। দুজনের মনে অনেক না সত্ত্বেও শুধুমাত্র পাপনের জন্য বিবাহসূত্রে আবদ্ধ হয় সায়ক নেহা। শুধুমাত্র রেজিস্ট্রি করে সায়কের হাত থেকে সিঁদুর পরে নাগেরবাজারে বড়দিদির ছেড়ে যাওয়া সংসারে পা রাখে নেহা। এই ফ্ল্যাটে নেই সায়কের কোনো আত্মীয় বা বন্ধু বান্ধব, তাই নেহার গৃহপ্রবেশের বালাই নেই। পাপনকে বুকে জড়িয়ে সায়কের পিছু পিছু ফ্ল্যাটে ঢোকে সে। আর তখন থেকেই দিদির সংসার, দিদির স্বামী, দিদির সন্তানকে নিয়ে খেলাঘর সাজাতে বসে। 2টো বেডরুমের ফ্ল্যাটে একটা সায়ক কেকার বেডরুম ছিল, সেখানে সায়ক থাকে। অন্যটাতে পাপনকে নিয়ে থাকে নেহা।
ছোট্ট পাপন বড্ড দুষ্টু হয়েছে, একা সামলাতে পারে না, তাই একজন রান্নার লোক ও একজন ঠিকে কাজের লোক রেখে দিয়েছে সায়ক। ধীরে ধীরে জীবন ছন্দে ফিরছে। রাত্রে পাপনকে ঘুম পাড়িয়ে দিয়ে ব্যালকনিতে চুপ করে বসে থাকে নেহা। পোড়া চোখে ঘুম আসতে চায় না। কত পুরনো কথা মনে পড়ে, কত স্বপ্ন ছিল ইতিহাসে MA কমপ্লিট করে তারপর বিভিন্ন ধরনের চাকরি পরীক্ষা দেবে সে, নিজের পায়ে দাঁড়াবে। বিয়ে নিয়েও কত কল্পনা, কত ফ্যান্টাসি ছিল তার। স্কুল কলেজে কখনো কাউকে সেভাবে ভালো লাগেনি, তবে সে হিন্দি সিনেমার হিরো ঋত্বিক রোশনের একদম অন্ধভক্ত। মনে মনে ঋত্বিকের মতো লম্বা, হ্যান্ডসাম, পেটানো শরীর, এমন সুদর্শন পুরুষকে স্বামী হিসেবে কল্পনা করত। তার মনের কথা জেনে বান্ধবীরা তাকে দেদার রাগাত, তাকে নিয়ে মজা মশকরা করত। নেহা স্বপ্ন দেখত ঋত্বিক একদিক ফুল সাজানো গাড়ি নিয়ে এসে ধুমধাম করে তাকে বিয়ে করে নিয়ে যাচ্ছে। কিন্তু অদৃষ্টের কি নিষ্ঠুর পরিহাস! বাস্তবতার কঠোরতায় তার 22 বছরের কল্পনাপ্রবণ মন ভেঙে চুরচুর হয়ে গেছে। শেষে কিনা বিয়ে করতে হলো নিজের জামাইবাবুকে, সায়কদাকে। প্রথম দিকে সে সায়কদাকে একদম পছন্দ করতো না। অত্যন্ত সাধারণ দেখতে, কালো কালো পাতলা একটা ছেলে, এক মাথা চুল অবহেলায় এদিক ওদিক হয়ে আছে। পোশাক পরিচ্ছদের কোনো ঠিক ঠিকানা নেই। এমন ছেলেকে যে কিভাবে তার দিদি কেকা ভালোবাসে তা বোধগম্য হতো না নেহার। পরে দিদির সঙ্গে বিয়ে হওয়ার পর জেনেছে যে সায়কদা দেখতে যেমনই হোক, মানুষের মনটা কিন্তু খুবই ভালো, ভীষণ কোমল আর ভীষণ নরম। আর তারপর নরম স্বভাবের শান্ত ভদ্র সায়কদার সঙ্গে একটা গভীর বন্ধুত্ব হয়ে গিয়েছিল তার। কিন্তু তা বলে এখন সায়কদাকে নিজের স্বামী হিসাবে সে যে কখনোই মানতে পারবে না। বাবা পিসির চাপে পড়ে পাপনের মুখে চেয়ে বিয়েটা তো সে করে নিয়েছে, কিন্তু স্বামীকে নিয়ে স্বপ্ন সাজানো বুঝি তার আর হলো না। চুপচাপ বসে বসে সেদিনের কথাগুলো ভাবছিল নেহা। এ বাড়িতে প্রবেশ করেই সায়কদাকে স্পষ্ট করে বলেছিল নেহা, শোনো সায়কদা, পাপনের জন্য বাবার কথা মতো আমি তোমাকে বিয়ে করে নিয়েছি, কিন্তু তুমি আমাকে দিদি ভেবো না। আমি তোমার বউ হতে পারবো না, তোমাকে নিজের স্বামী বলেও মেনে নিতে পারবো না। তাই তুমি প্লিজ আমার কাছ থেকে দূরে থাকবে। আর যদি এই ফাঁকা ফ্ল্যাটে আমাকে অসম্মানের চেষ্টা করো, তাহলে আমি পাপনকে নিয়ে সোজা বাবার কাছে চলে যাব, মনে থাকবে? ম্লান হেসে সায়ক বলেছিল, ঠিক আছে নেহু, তুমি যা বলবে তাই হবে। তুমি প্লিজ পাপনকে নিয়ে আমার চোখের সামনে থেকো। পাপনকে ছাড়া যে আমি আর থাকতেই পারবো না। নেহার সব কথাগুলো মেনে নিয়েছিল সায়ক। সে ভালোই বুঝতে পারছিল নেহা ভেতর থেকে পুরো ভেঙে চুরচুর হয়ে আছে। বিয়ে নিয়ে নেহার যে ফ্যান্টাসি ছিল তার অজানা নয়। নেহার সঙ্গে ঋত্বিক রোশনের কাল্পনিক সম্পর্ক নিয়ে সে নিজেই নেহাকে কত খেপিয়েছে, আর এখন পরিস্থিতির চাপে তাদের জীবনটা কী যে হয়ে গেল। নিজের যেমন তেমন নেহার কথা ভেবেই মনটা খুব খারাপ হয়ে যায় সায়কের। আহ, বেচারা নেহু। এইভাবে একটা একটা করে দিন পেরিয়ে যেতে থাকে। মাসের পর মাস অতিক্রান্ত হয়। সময়ের সঙ্গে সঙ্গে মনের স্মৃতিতেও ধুলো জমতে থাকে। নেহার উপস্থিতিতে সায়কের জীবন পুরনো ছন্দে ফেরে। নিজেদের মধ্যে পুরনো বন্ধুত্বের চেনা সুর ফিরে আসে। এখন নেহা সংসারের সঙ্গে সঙ্গে অগোছালো সায়কেরও যত্ন নেয়। আসলে যত্ন না নিয়ে পারে না, মানুষটা বড্ড অগোছালো আপন বলা। নেহাকে হাতে হাতে প্রয়োজনীয় কাগজপত্র, জামাকাপড়, মোজা, জুতো, বাইকের চাবি, জলের বোতল সব এগিয়ে দিতে হয়, না হলে সায়ক সময় মতো কিছুই খুঁজে পায় না, চারদিকে হাতড়ে বেড়ায়। নেহা মনে মনে বিরক্ত হয়ে একদিন বলেই ফেলে, এই দিদিটা না তোমাকে পুরো বিগড়ে দিয়ে গেছে গো সায়কদা, একটুও মানুষ করতে পারিনি। তুমি এত বড় একটা মানুষ, কমসে কম নিজের কাজটা তো নিজে করার চেষ্টা করো। আমি পাপনের পেছনে, তোমার পেছনে, দুজনের পেছনে এত ছুটতে পারবো না বাবা। বলেই সায়কের বিবর্ণ মুখের দিকে তাকায়। ম্লান হেসে সায়ক বলে, সরি নেহু, এবার থেকে আমি আমার কাজগুলো নিজে করার চেষ্টা করব। এখন আসি। অফিসে সারাদিন কেকার কথা ভাবে সায়ক। সত্যি কেকা তাকে পুরো অকেজো করে দিয়ে গেছে। সব কিছু হাতের কাছে এগিয়ে দিয়ে দিয়ে কাজ করার অভ্যাস খারাপ করে দিয়েছে। বিকেলে ঘরে ফিরতে ইচ্ছে করে না তার। বাগবাজার ঘাটে গিয়ে চুপ করে গঙ্গার দিকে তাকিয়ে দুফোঁটা চোখের জল ফেলে। কেকা তুমি কোথায়? কেন এভাবে মাঝপথে ছেড়ে গেলে আমায়? সায়ককে ওভাবে বলার পর নেহার ভীষণ মন খারাপ। নিজেই নিজেকে শাসন করে। কি দরকার ছিল দিদির কথা তোলার? সায়কদার কত মন খারাপ হলো। দিদিকে যে কত ভালোবাসে সেটা তো আমি জানি। তাহলে
রাত্রি 9টা বেজে গেছে। পাপন ঘুমিয়ে পড়েছে, সায়ক এখনও ফ্ল্যাটে ফেরেনি। বাধ্য হয়ে ফোন করে নেহা। ফোন রিং হয়ে কেটে যায়। রাত্রি 10:30টার সময় ফেরে সায়ক। নেহাকে বলে, তুমি খেয়ে নিও নেহা, আমি আজ আর খাবো না। নিজের বেডরুমে গিয়ে চুপ করে শুয়ে পড়ে সে। দু চোখে ঘুম আসে না নেহার। কি একটা অপরাধ বোধ তাড়া করে ফেরে। মাঝরাতে সে সায়কের ঘরে যায়, দেখে মাথায় একটা হাত দিয়ে সায়ক ঘুমিয়ে আছে। চুপ করে সায়ককে কিছুক্ষণ দেখে নেহা। ভীষণ রোগা আর দুর্বল হয়ে গেছে সায়ক, মুখটা পুরো শুকিয়ে গেছে। সায়ককে দেখে মনের মধ্যে একটা মায়ের অনুভূতি সৃষ্টি হয় নেহার। আলতো করে নিজের হাতটা সায়কের কপালে রাখে। সায়কের স্পর্শ করতেই চমকে ওঠে সে। মানুষটার গা ভীষণ জ্বরে পুড়ে যাচ্ছে। সায়ক প্রায় অচেতন। ভীষণ ভয় পেয়ে যায় নেহা। ওষুধের বাক্স খুঁজে জ্বরের ওষুধ খাওয়ায় সায়ককে। তারপর সারা রাত জলপট্টি দেয়, বারবার মাথা ধুয়ে দেয়। সকালেও সায়কের প্রচণ্ড জ্বর। বাধ্য হয়ে বাবাকে ফোন করে নেহা। মনোজবাবু এসে নাতির দায়িত্ব নেন। নেহা সায়ককে ডাক্তারবাবুর কাছে নিয়ে যায়, তার সেবা শুশ্রূষা করে। মনোজবাবু প্রাণ ভরে নিজের সংসারে ছোট মেয়েকে দেখে যান। দিন 3 পরে সায়কের জ্বর সেরে যায়, কিন্তু সে প্রচণ্ড দুর্বল। মনোজবাবু এসেছেন দেখেই তড়িঘড়ি বাজারে ব্যাগ নিয়ে বাজার করতে যেতে চায়। সঙ্গে সঙ্গে আরম্ভ হয় নেহার শাসন। কোথায় যাচ্ছ তুমি? আমি বলেছি তোমাকে বাজারে যেতে। তোমার শরীর এখন ভীষণ দুর্বল, বাড়িতে রেস্ট নাও। আর শোনা, আমার অনুমতি ছাড়া বাড়ির বাইরে পা রাখবে না, বুঝেছ? নেহার আদেশে চমকে উঠে নিজের স্বভাব সিদ্ধ ভঙ্গিতে মাথা নাড়ে সায়ক। ঠিক আছে নেহু, তুমি যা বলবে তাই হবে। মনটা একটা অজানা ভালো লাগায় ভরে ওঠে সায়কে। নেহার স্পর্শ, নেহার সেবা, নেহার শাসন, নেহার বারণ, বকুনি সবই ভীষণ ভালো লাগতে আরম্ভ করে তার। মনটা তো এখন সবসময় নেহার পিছনে পিছনেই ঘোরে। নিজের পরিবর্তনে অবাক হয় সায়ক। কে কার কথা এখন আর মনে পড়ে না। এখন তার মন জুড়ে যে শুধুই নেহা। ইচ্ছে করে সব ভুলভাল কাজ করে সায়ক, যাতে নেহা এসে চোখ পাকিয়ে তাকে বকাবকি করতে পারে। নেহার বকুনিগুলো শুনতে খুব ভালো লাগে তার। আর তারপরে বিনা শর্তে নেহার কাছে সমর্পণ করে নিজেকে। ঠিক আছে নেহু, তুমি যা বলবে তাই হবে। সায়কের এই কথাটা শুনেই সব রাগ জল হয়ে যায় নেহার। তার সঙ্গে কখনো ঝগড়া করে না বা তার কথার প্রতিবাদ করে না সায়ক। এমন শান্ত নির্বিবাদী লোককে ভালো না বেশে পারা যায়? একদমই না। নেহার মনটা ধীরে ধীরে কখন যেন সায়কের দখলে চলে গেছে। আর এতেই চরম বিরক্ত নেহা। সায়কের ওপরে শাসন করে তার শোধ তোলে। লোকটাও সেই রকম। তুমি যা বলবে নেহু তাই হবে। কেন রে বাবু, আমি সবসময় কেন বলবো? তোমার কি নিজের বোধ বুদ্ধি নেই নাকি? তুমি কি কিছুই চোখে দেখতে পাও না, নাকি কিছু বুঝতেও পারো না? ক্যাবলাকান্ত কোথাকার। আচ্ছা, ক্যাবলাকান্তর চক্করে ফাঁসলাম তো। তুমি যা বলবে নেহু। শালা, সব নেহু বলবে, সব নেহু করবে। তুমি তাহলে কি করবে, চাঁদ? মনে মনে নিষ্ফল আক্রোশে গজরায় নেহা। নিজের পরিবর্তনে নিজেই অবাক হয়ে যায়। এখন সায়কের সঙ্গে সময় কাটাতে, বেড়াতে যেতে, একসাথে থাকতে খুব ভালো লাগে। সায়ক দেরি করে বাড়ি ফিরলে সে আনচান করে, বারবার ফোন করে। নেহা পরিষ্কার বুঝতে পারে এই অগোছালো মানুষটাকে সে তীব্রভাবে ভালোবেসে ফেলেছে। কিন্তু কিছু না বলা একটা দূরত্ব হয়ে গেছে দুজনের মধ্যে। নেহা নিজের মতো করে চেষ্টা করছে সায়কের কাছাকাছি যাওয়ার, কিন্তু লজ্জায় সংকোচে পারেনি। আর সায়কও পারেনি নেহার প্রথম দিনের কথাগুলো ভুলতে। তাই নিজের ভদ্রতা ও সংকোচের বশবর্তী হয়ে সেও কখনো নেহাকে পাওয়ার চেষ্টা করেনি। আর এর ফলেই নেহার মনের মধ্যে জন্ম নিয়েছে সুতীব্র অভিমান আর চাপা রাগ। নেহা কদিন ধরেই বায়না করছিল সিনেমা দেখতে যাওয়ার জন্য। সাউথের একটা মুভি ব্লকবাস্টার হিট করেছে, সেটা দেখার জন্য জেদ ধরেছিল। সেই মতো সায়ক টিকিটও কেটে রেখেছিল। বিকেল থেকেই পাপনকে রেডি করে নিজের খুব ধৈর্য ধরে সাজগোজ করছিল নেহা। নিজেদের প্রথম বিবাহবার্ষিকীতে সায়কের দেওয়া নীল বিষ্ণুপুর বালুচরী শাড়িটা পরেছিল। সায়কের পছন্দের রং নীল, তাই নীল শাড়ি, নীল কাচের চুড়িতে নিজেকে মোহময় করে তুলেছিল। আর মনে মনে মুচকি হেসে সে ভেবেছিল, ক্যাবলাকান্ত কেমনভাবে আর চোখে চোরা চাহনি দেয় তা দেখব। আজ হাতে নাতে ধরব ক্যাবলাকে, লুকিয়ে চুরিয়ে নিজের বউকে দেখা বের করব। বউ? নিজেকে সায়কের বউ হিসেবে ভেবে একটা অজানা শিহরণ কেঁপে ওঠে নেহা। লজ্জায় পাতলা ঠোঁট দুটো তিরতির করে কাঁপতে থাকে। সময় যেন আর কাটতে চায় না। অপেক্ষা সারা হয়, সায়ক ফেরে না। 2-3 বার ফোন করেছিল নেহা, কিন্তু সায়কের ফোন বন্ধ।
রাত্রি 9টার সময় ফ্ল্যাটে ফেরে সায়ক। পাপন ঘুমিয়ে পড়েছে। নেহাও কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছিল। কলিং বেলের শব্দে ঘুম থেকে উঠে দরজা খুলে দেয়। নীল বালুচরি শাড়িতে নেহাকে দেখে অবাক হয়ে যায় সায়ক। মুখ ফুসকে বলেও ফেলে, কোথাও বেরিয়েছিলে নেহা? ক্লান্ত দু চোখ তুলে সায়ককে দেখে নেহা। নেহার ফুলে লাল হয়ে যাওয়া দু চোখ দেখে বুকটা ধপ করে ওঠে সায়কের। সোফায় ধপ করে বসে পড়ে। সরি নেহু, অফিসে পরপর দুটো মিটিংয়ের চাপে সিনেমা দেখতে যাওয়ার কথাটা একদম ভুলে গিয়েছিলাম, রিয়েলি সরি। নেহা ততক্ষণে বেডরুমের দরজাটা দরাম করে বন্ধ করে দিয়েছে। না ঘুমিয়ে সারা রাত চুপ করে বসে থাকে সায়ক। পরদিন সকালে নেহাকে যতবার সরি বলেছে, আলতো হেসে নেহা ব্যাপারটা সহজ করে দিয়েছে। নেহার হাসি মুখ দেখে অফিসে গেছে সায়ক। নেহার রাগ ভাঙানোর জন্য আজ তাড়াতাড়ি অফিস থেকে বাড়ি ফিরেছে সে। সাথে করে একটা লাল গোলাপের তোড়া ও নেহার পছন্দ মতো চাইনিজ নিয়ে এসেছে। ফ্ল্যাটে ঢোকার মুখে দারোয়ান সায়কের হাতে ফ্ল্যাটের চাবি তুলে দেয়। ম্যাডাম একটু বাইরে গেছেন স্যার, আপনার ফ্ল্যাটের চাবিটা আমাকে দিয়ে গেছেন। বিস্মিত সায়ক অবাক হয়ে খালি ফ্ল্যাটে ঢোকে। এক গ্লাস জল খেতে গিয়ে ডাইনিং টেবিলে দেখে একটা সাদা চিরকুট গ্লাসের নিচে রাখা। বাবার জন্য খুব মন খারাপ করছিল সায়ক, তাই বাড়ি গেলাম। এখন বাবার কাছে কিছুদিন থাকবো। তুমি ভালোভাবে থেকো, সময় মতো খাওয়া দাওয়া করো, নেহা। নেহার চিঠিটা পড়ে মনটা বিষণ্ণ হয়ে যায় সায়কের। ফাঁকা ফ্ল্যাটে মন বসে না। খাবারটা ফ্রিজে ভরে রেখে দেয়। এক গ্লাস জল খেয়ে অফিসের পোশাকেই শুয়ে পড়ে। চোখ বন্ধ করলেই গতকালে নেহার অভিমানী মুখটা ও কেঁদে ফুলে ওঠা চোখটা মনে চলে আসে। নেহার ছেলে মানুষই আবদার, অভিমান, বকুনি সব মনে পড়ে। নেহা ছাড়া প্রতি মুহূর্তে এখন যেন তার অসহায় লাগে, বিরক্ত লাগে সায়কের। নেহা এখন তার প্রতিদিনের অভ্যাসের সঙ্গে মিশে গেছে। অফিস থেকে দৌড়ে দৌড়ে বাড়িতে ফেরে নেহাকে। পাপনকে দু চোখে ভরে দেখবে বলে। এসব ভাবতে ভাবতে মাঝরাতে নেহাকে ফোন করে সায়ক। অভিমানে নেহা তার ফোন দেখেও ধরে না। কিছুক্ষণ পরে ফোনে একটা মেসেজ ঢোকে, সরি নেহা, প্লিজ ফিরে এসো। এবার মুখে একটু হাসি ফোটে নেহার। একদম যাব না, দেখো একা একা কেমন লাগে। গতকাল সারা রাত ভালো ঘুম হয়নি, তাই একটু বেলা পর্যন্ত ঘুমাচ্ছিল নেহা। হঠাৎ বাবার ডাকে ঘুম ভাঙে। ঘুম চকিয়ে বাইরে বেরিয়ে দেখে সায়ক চেয়ারে বসে আছে। সকালে সায়কের গোবেচারা মুখটা দেখে মনটা ভালো হয়ে যায় নেহার। মুখে অজান্তেই একটা মিষ্টি হাসি চলে আসে। কিছুক্ষণ পর সায়ক নেহার পিছন পিছনে ঘরে ঢোকে। সায়ককে উদ্দেশ্য করে নেহা হাওয়ার সঙ্গে কথা বলে। হঠাৎ একজন অফিস কামাই করে এখানে চলে এলো যে, বড় কেন এসেছো জানতে পারি কি? নেহার ছেলে মানুষিতে হেসে ফেলে সায়ক। আসলে বউ রাগ করে থাকলে এই অধমের বুকের ভেতরটা যে ভয়ে ধরপড় করে, তাই বউয়ের আর কি অভিমান ভাঙাতে অফিস কেটে চলে আসা। অভিমানে ভরে ওঠে নেহার দু চোখের কোল। আমি তোমার ওপর রাগ করিনি সায়ক, আমি তোমার কে? তোমার ওপর আমার কি অধিকার? আমি কেন শুধু শুধু তোমার ওপর রাগ আর অভিমান করতে যাব বলো তো? কান্নায় নেহার গলা বুঝে আসে। হঠাৎ নেহাকে দুহাতে জড়িয়ে ধরে সায়ক বুকের মাঝে মিশিয়ে নিতে নিতে বলে, সরি নেহু, তোমাকে আমি আর দুঃখ দেব না, রাগ করে না শোনো। বাড়ি ফিরে চলো, তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না নেহু, তোমাকে খুব ভালোবেসে ফেলেছি তো, তুমি ছাড়া আমি অচল শোনো। কাঁদতে কাঁদতে সায়কের বুতে মাখা গুজে নেয়। দুহাতে নেহাকে আরও জোরে চেপে ধরে নেহার কপালে আলতো করে ঠোঁট ছোঁয়ায় সায়ক। অজানা ভালো লাগায় কেঁপে ওঠে নেহা। সায়কের আদরে একটু একটু করে গলে যায়। অনেকদিন বাদে খুশি এসে ধরা দিয়েছে মনোজবাবুর সংসারে। পুজোর ছুটিতে নেহা পাপনকে নিয়ে মানালি বেড়াতে যাচ্ছে সায়ক। দুর্গাপুজোর দিনগুলো সায়ক নেহা মনোজবাবুর কাছে তার বাড়িতে ছিল। তখনই তিনি দুজনের ভালোবাসা ভরা খুনসুটি লক্ষ্য করেন। সায়ক যেন চোখে হারাচ্ছে নেহাকে, আর নেহাও বেচারা সায়ককে বকে ধমকে শাসন করে একেবারে অস্থির। মা বাবার সাথে পাপন সোনা ভীষণ খুশি। একাদশীর দিন মনোজবাবুকে প্রণাম করে মানালির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে সায়ক নেহা। তাদের মাথায় হাত দিয়ে মনোজবাবু আশীর্বাদ করেন, সুখে থেকো তোমরা দুজন, সারা জীবন হাসি খুশি ও ভালোবাসায় থেকো। মৃদু হেসে সায়কের হাতটা শক্ত করে ধরে নেয় নেহা। জীবনের চরম দুঃসময় কাটিয়ে আবার ভালোবাসায় ভরা সংসারে ফিরতে সবাই পারে না। যারা পারে তারা যে কতিপয় ভাগ্যবান। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলের গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।